আমরা ষষ্ঠ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে পৃথিবীতে মহাদেশের সংখ্যা 7টি। 2 বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় যার দ্বারা তা হলো রেনগজ। 3 পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে বিকেলে বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে বলে কালবৈশাখী। 4 লাল মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। 5 ভারতের স্বাভাবিক উদ্ভিদকে 5টি ভাগে ভাগ করা হয়েছে। 6 ভারতের সিংহ দেখা যায় গির অরণ্যে। 2 আয়তে আছে সূর্যরশ্মির যে অংশ পৃথিবীর বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করে সরাসরি মহাশূন্যে ফিরে যায় তাকে অ্যালবেডো বলে। 2 পৃথিবীর শীতলতম স্থানের নাম ভস্টক। 3 আয়তে বলেছে কোন মহাদেশকে দ্বীপ মহাদেশ বলা হয়? ওশিয়ানিয়া। 2 দাগের প্রশ্ন বলেছে খাদার ও ভাঙ্গর কি? লিখবে ভারতের নদী তীরবর্তী উর্বর নবীর পলিমাটিকে বলা হয় খাদার। আর ভারতের নদী তীরবর্তী মানে খাদারের আর কি তার পশ্চাৎবর্তী যে অনুর্বর প্রাচীন পলিমাটি তা ভাঙ্গার নামে পরিচিত। 3 বলেছে কোন ভেষজ উদ্ভিদ অ্যান্টিবায়োটিকের কাজ করে? কালমেঘ। 4 আয়তে দিয়েছে মাটি সংরক্ষণের 2টি পদ্ধতি আলোচনা করো। এটা তোমাদের বইয়ের 86 পাতায় রয়েছে। মাটি সংরক্ষণ করতে গেলে আমাদের যা যা করা উচিত বলেছে, দুটো কারণ বলেছে পদ্ধতি। এক হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রিত মাত্রায় করা উচিত, আর 2 মাটির বেশি গভীরে খনিজ সম্পদ আহরণ বন্ধ করা উচিত। 4 2 নম্বর প্রশ্ন বলেছে আবহাওয়া এবং জলবায়ুর পার্থক্য লেখো। এটা তোমাদের বইয়ের 45 পাতায় রয়েছে। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরে আবহাওয়ার গড় অবস্থা। আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, জলবায়ু প্রতিদিন বদলায় না। আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। 3 দিয়েছে সমষ্ণ রেখা 2টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বইয়ের 52 পাতায় রয়েছে। এই যে পৃথিবীর মানচিত্রে সমান গড় উষ্ণতাযুক্ত স্থানগুলিতে যে রেখা দ্বারা যোগ করা হয় তাকে সমষ্ণ রেখা বলে। আর এই হচ্ছে 3টে বৈশিষ্ট্য। এক হচ্ছে দুটো জায়গার মধ্যে উষ্ণতার পার্থক্য বেশি হলে সমষ্ণ রেখাগুলি কাছাকাছি ও উষ্ণতার পার্থক্য কম হলে সমষ্ণ রেখাগুলি দূরে দূরে অবস্থান করে। আর 2 উত্তর গোলার্ধের চেয়ে দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি থাকায় এই গোলার্ধে সমষ্ণ রেখাগুলি দূরে অবস্থান করে। আর 3 নম্বর যেটা সমষ্ণ রেখা কাছাকাছি অবস্থান করলেও কখনো পরস্পরকে ছেদ করে না। তো যে কোনো দুটো দিয়েছে, দুটো দিয়ে দেবে। 4 নম্বর প্রশ্ন কী কী বিষয়ের উপর নির্ভর করে একটি আদর্শ মাটির সৃষ্টি হয়? এটা আছে তোমাদের বইয়ের 83 পাতায়। এই যে মাটি সৃষ্টি, জলবায়ু, আদিশিলা, জৈব পদার্থ, ভূপ্রকৃতি ও সময়ের উপর নির্ভর করে মাটি তৈরি হয়। মাটি তৈরিতে অনেক সময় লাগে, যত বেশি সময় ধরে তৈরি হয় মাটি তত পরিণত হয়। 5 দাগে আসি। 5 আয়তে বলেছে আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয় কেন? এটা তোমাদের বইয়ের 42 পাতায় রয়েছে। আন্টার্কটিকা বিজ্ঞানের মহাদেশ। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছে। সেই জন্য আন্টার্কটিকাকে বিজ্ঞানের মহাদেশ বলা হয়। 5 2 নম্বর প্রশ্ন বলেছে মৌসুমী জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের বইয়ের 81 পাতায় রয়েছে। মৌসুমী বায়ুর বৈশিষ্ট্য। এই যে 3টে বৈশিষ্ট্য। এক হচ্ছে মৌসুমী বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও বন্যা কোথাও খরা হয়। 2 হচ্ছে অক্টোবর মাসে তামিলনাড়ু রাজ্যে করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আর 3 ভারতের কৃষিকাজ আর অর্থনীতি অনেকটাই মৌসুমী বায়ুর উপরে নির্ভরশীল। 3 দিয়েছে সমুদ্রের ধারে আবহাওয়া আরামদায়ক কেন? আচ্ছা, একটু 5 2 নম্বর প্রশ্নটা মৌসুমী বায়ুর 3টে বৈশিষ্ট্য, এটা রায়মার্টিন থেকে একটু দিয়ে দিচ্ছি। যেহেতু 3 নাম্বার আছে
তো এক হচ্ছে মৌসুমি বায়ু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার দিক পরিবর্তন করে। আমাদের দেশে এই বায়ু গ্রীষ্মকালে আসে দক্ষিণ পশ্চিম দিক থেকে, শীতকালে ফিরে যায় উত্তর পূর্ব দিক দিয়ে। দুই হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জলভাগের ওপর দিয়ে আসায় প্রচুর বৃষ্টি ঘটায়, তাই গ্রীষ্মকাল আর্দ্র, কিন্তু উত্তর পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগ দিয়ে ফেরার সময় জলীয় বাষ্পের অভাবে বৃষ্টিপাত ঘটাতে পারে না, তাই শীতকাল শুষ্ক। তিন, সারা দেশে মৌসুমি বায়ুর প্রভাবে সমান পরিমাণে বৃষ্টিপাত হয় না। যেমন মেঘালয়ের মৌসিনরামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত হয়, কিন্তু রাজস্থানে খুব কম বৃষ্টিপাত হয়। চার, মৌসুমি বায়ুর খামখেয়ালিপনার জন্য কোথাও প্রচুর বৃষ্টির কারণে বন্যা হয়, আর কোথাও বৃষ্টির অভাবে খরা দেখা যায়। আর 5 নম্বর, ভারতের কৃষিকাজের অর্থনীতির অনেকটাই মৌসুমি বায়ুর উপরে নির্ভরশীল। এবারে যেটা 3 নম্বর প্রশ্ন আছে, সমুদ্রধারে আবহাওয়া আরামদায়ক কেন? এটা রায়মার্টিনের 177 পৃষ্ঠায় রয়েছে। এটা রায়মার্টিনের 177 পৃষ্ঠায় আছে, রায়মার্টিন সহায়িকায়। লিখবে এক হচ্ছে উষ্ণতার প্রসার কম, স্থলভাগের তুলনায় জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয় ও ধীরে ধীরে শীতল হয়। এই বৈশিষ্ট্যের জন্য সমুদ্রধারের স্থানগুলিতে দৈনিক বা বার্ষিক উষ্ণতার প্রসার বেশি হয় না, অর্থাৎ দিনের বেলা বা গ্রীষ্মকালে উষ্ণতা খুব বেশি হয় না এবং রাতে বা শীতকালে উষ্ণতা খুব কমে যায় না, তাই আবহাওয়া আরামদায়ক লাগে। আর দুই হচ্ছে আর্দ্র সমুদ্রবায়ু। আর্দ্র সমুদ্রবায়ুর প্রভাবে সমুদ্র উপকূলের স্থানগুলিতে সমভাবাপন্ন জলবায়ু লক্ষ্য করা যায়। এই বায়ুর প্রভাবে সমুদ্রধারের স্থান না বেশি উষ্ণ হয় আর না বেশি শীতল হয়, তাই আবহাওয়া আরামদায়ক থাকে। এই কারণে সমুদ্রের পাশে অবস্থিত মুম্বাই, দীঘা, পুরী এর আবহাওয়া সমুদ্র থেকে দূরে থাকা দিল্লির তুলনায় আরামদায়ক হয়। 4 দিয়েছে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝে, এটা বই থেকে দিচ্ছি, বইয়ের 38 পাতায় রয়েছে। এখান থেকে লিখবে যে যানবাহন ও শিল্প কারখানা থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশছে। এই গ্যাসগুলো পৃথিবীর চারিদিকে এমন এক আবরণ তৈরি করে যা পৃথিবী থেকে জীবকুলে জীবন ধারণের প্রয়োজনের অতিরিক্ত তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়। দিনের পর দিন এই তাপ পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে, একে বিশ্ব উষ্ণায়ন বলা হয়। 6 দাগে আসি। 6 আয়তে দিয়েছে বায়ুমণ্ডলের স্তরগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও। এটা বইয়ের 31 পাতায় রয়েছে। বায়ুমণ্ডলের স্তরগুলোকে 5 ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার আর হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার একটা দুটো, মেসোস্ফিয়ার 3টে, থার্মোস্ফিয়ার 4টে আর এক্সোস্ফিয়ার হচ্ছে 5টা। তাহলে ট্রোপোস্ফিয়ার ভূপৃষ্ঠ থেকে ওপরে 16 কিলোমিটার পর্যন্ত যে বায়ুস্তর তার নাম ট্রোপোস্ফিয়ার। এই বায়ুস্তরে ধুলোর কণা, জলকণা থাকে বলে মেঘ, ঝড়, বৃষ্টি হয়। পৃথিবীর বিভিন্ন জায়গার আবহাওয়ার রকমফের দেখা যায়। ট্রোপোস্ফিয়ারের স্তরে যত উঁচুতে ওঠা যায় তাপমাত্রা তত কমতে থাকে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে। ট্রোপোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত বায়ুস্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে বাতাসের পরিমাণ কম, ধুলোর কণা, জলকণা নেই, তাই মেঘ, বৃষ্টি কিছুই হয় না। জেট প্লেনগুলোই শান্ত স্তর দিয়ে চলাচল করে। এখানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়তে থাকে। এই স্তরে 20 থেকে 25 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের একটা স্তর আছে। সূর্য থেকে আসা ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি আমাদের রক্ষা করে এই স্তর। স্ট্র্যাটোস্ফিয়ারের ওপরে ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 কিলোমিটার পর্যন্ত হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। মেসোস্ফিয়ারের পর 300 কিলোমিটার পর্যন্ত হলো থার্মোস্ফিয়ার। এখানে বাতাস প্রায় নেই, তাই আকাশকে কালো দেখায়। এই স্তরের আরেক নাম আয়নোস্ফিয়ার। অতিবেগুনি রশ্মির কারণে এই স্তরে তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। এই স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। আর থার্মোস্ফিয়ারের পরে আছে এক্সোস্ফিয়ার, তারপরে আছে সীমাহীন মহাকাশ, কৃত্রিম উপগ্রহ, মহাকাশ স্টেশন এই স্তরে থাকে। 6 2 নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলি চিত্রসহ বর্ণনা করো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছি, রায়মার্টিনের 116 পৃষ্ঠায় রয়েছে। পাঁচ নাম্বার তো একটু লিখতে হবে। তো এই যে পৃথিবীর অভ্যন্তরে চিত্রসহ স্তরবিন্যাস, সেই ছবিটা আঁকবার এভাবে দেখিয়ে দেবে। এই যে সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, ধীরে ধীরে তাপ বিকিরণ করে বর্তমান অবস্থায় এসেছে এবং পৃথিবীর অভ্যন্তর এখনও অস্থিত অবস্থায় আছে। এক হচ্ছে ভূত্বক 5 থেকে 60 কিলোমিটার পুরু, তুলনামূলকভাবে পাতলা স্তর যা প্রধানত গ্রানাইট আর ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত।
বৈশিষ্ট্য, এর গভীরতা প্রায় 30 কিলোমিটার। 2 হচ্ছে ভূত্বকের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের শিয়াল ও সীমা নামক দুটি উপস্তর রয়েছে যা কলোরাডো বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। ভূত্বক ও গুরুমণ্ডল মোহরভিসিক বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। এই স্তরে প্রাইমারি, সেকেন্ডারি এবং পিতে হচ্ছে প্রাইমারি, এসতে সেকেন্ডারি, আর এতে হচ্ছে লেভেল ওয়েভ বা পৃষ্ঠ তরঙ্গ যেটা চলাচল করতে পারে। এবার হচ্ছে গুরুমণ্ডল, শিলামণ্ডলের নিচে প্রায় 2900 কিমি পুরুস্তর যা লোহা, নিকেল, সিলিকন, ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত। বৈশিষ্ট্য, এই স্তরের উষ্ণতা 2000 থেকে 3000 হয়। গুরুমণ্ডল দুটো উপস্তরে বিভক্ত, বহির্গুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডল, যার এপিত্তি বিযুক্তি রেখা দ্বারা যুক্ত। ভূমিকম্পের প্রাইমারি এবং সেকেন্ডারি তরঙ্গ এই স্তরে চলাচল করতে পারে। ক্রোমিয়াম, লোহা, সিলিকা প্রভৃতি উপাদান দ্বারা এই গুরুমণ্ডল গঠিত। আর হচ্ছে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডলের নিচে প্রায় 3500 কিমি ব্যাসার্ধযুক্ত স্তর যা প্রধানত লোহা ও নিকেল দ্বারা গঠিত। বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের উষ্ণতা প্রায় 5500 ডিগ্রি সেলসিয়াস। এই স্তর অত্যন্ত ভারী, এই স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, আর এই স্তর দিয়ে কেবল প্রাইমারি তরঙ্গ চলাচল করতে পারে। আর এই ছবিটা অবশ্যই দিয়ে দেবে। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।